ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটিতে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায় যেটি রয়েছে তাপ, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং নতুন নতুন অনেক কিছু শিখব। তো তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান বইটি রয়েছে সেটা আসলে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান একসঙ্গে নাম হয়েছে পরিবেশ ও বিজ্ঞান। তো ভৌত বিজ্ঞান যেটা, সেটা কিন্তু সম্পূর্ণটাই বোঝার ব্যাপার। যত ভালো বুঝবে তত বেশি মনে থাকবে এবং নতুন নতুন প্রশ্নের উত্তর সহজেই কিন্তু করতে পারবে। মুখস্থ খুব কম, বোঝার ব্যাপারটা অনেক বেশি। তাহলে চলো আমরা বোঝার চেষ্টা করি যে তাপ কি। তো তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয়ে ওঠে, আর যা বর্জন করলে বা ছেড়ে দিলে কোনো বস্তু ঠান্ডা হয়ে যায়। তাহলে তোমরা তাপ কি, তাপের সংজ্ঞাটা লিখে নাও। আবার বলছি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত বা গরম হয়ে ওঠে, আর বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়ে যায়। তাপ যে এক প্রকার শক্তি, সেটা আমরা তাহলে কি করে বুঝবো? তো তোমরা দেখে থাকবে যে তোমাদের বাড়িতে তোমাদের মারা যখন রান্নাঘরে ভাত রান্না করেন, তখন হাঁড়ির মধ্যে কি থাকে? চাল থাকে, জল থাকে। সেটিকে একটা উনুনের মধ্যে চাপিয়ে দেন, উনুনে আগুন দেন। সেই আগুন মানে হচ্ছে হিট, মানে তাপ। সেই তাপটা কি করে? ওই পাত্রের মধ্যে যে জল এবং চাল সেটা নেয়, তাপটাকে নেয়, নিয়ে কি হয়? উত্তপ্ত হয়ে ওঠে, মানে ওটার উষ্ণতা বাড়তে থাকে। একটা সময় গিয়ে কি হয়? সেই ভাতের যে জল সেটা কিন্তু উতরে ওঠে, মানে উপর দিকে উঠে যায়। উঠে গিয়ে ভেতরে যে ভ্যাপার বা জলীয় বাষ্প তৈরি হয়, সেটা কি করে? উপরে যে ঢাকনাটা আছে সেটাকে কি করে? উপর দিকে ধাক্কা মারে, ফলে অনেক সময় সেটা পড়ে যায়, তাই হয়তো। তাহলে নিচ থেকে কিছু একটা ধাক্কা মারছে, তার মানে এটা তো এক প্রকার শক্তি। এই শক্তিটা কোথা থেকে আসলো? যেটা হচ্ছে ঢাকনাটাকে শক্তি মানে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তাহলে সেটাই, সেই শক্তিটা কে দিল? তাপ দিল। ওই যদি উনুনের তাপ বা আগুন যদি না থাকতো, তাহলে কিন্তু হাঁড়ির জল এবং চাল যেটা, সেটা কিন্তু ওইভাবে একসঙ্গে হয়ে জলীয় বাষ্প তৈরি করে ওই ঢাকনাটিকে ধাক্কা মারতো না। আবার দেখো, কিছুক্ষণ তাপ দেওয়ার পর, মানে উনুনের উপর বসিয়ে রাখার পর কি হয়? যে যেটা চাল ছিল সেটা ভাত হয়ে যায়। তাহলে চালটা ভাত হলো, সেটাও তো একটা কাজ। তাহলে কাজ করতে গেলে তো কিছু শক্তির দরকার। সেই শক্তিটা কে দিচ্ছে? তাপ দিচ্ছে। সেই জন্য বলতে পারি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তুর গরম হয়ে ওঠে, আর বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে? তো এবার জানবো উষ্ণতা কি। উষ্ণতা বা তাপমাত্রা কি? উষ্ণতা বা তাপমাত্রার ইংলিশ হচ্ছে টেম্পারেচার। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা হলো বস্তুর এক বিশেষ তাপীয় অবস্থা যা বলে দেয় যে ওই বস্তুটি ভিন্ন উষ্ণতার কোনো বস্তু থেকে তাপ নেবে নাকি ভিন্ন উষ্ণতার কোনো বস্তুকে তাপ দেবে। বোঝা গেল? অর্থাৎ দুটো অসম উষ্ণতার বস্তুকে যদি, বা অসম গরম বস্তুকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে কোন বস্তু কোন বস্তুকে তাপ দেবে আর কোন বস্তু কোন বস্তু থেকে তাপ নেবে, এইটা যার উপর নির্ভর করে সেটাই হচ্ছে উষ্ণতা। তোমরা এভাবে বুঝতে পারো যে ধরো তোমার ছাদের উপরে একটা জলের ট্যাঙ্কি আছে, আর তোমার নিচে বাথরুমে তোমার একটা জলের বালতি আছে। এবার ওখান থেকে পাইপলাইন করা থাকে। এবার কি হয়? ট্যাপ কল ছেড়ে দিলে কি হয়? ওই ছাদের উপরে যে জলটা ট্যাঙ্কির মধ্যে ছিল সেটা বালতির মধ্যে পড়তে থাকে। এবার উল্টোটা ভাবো তো, যে তোমার যে নিচে তোমার হচ্ছে জলের ট্যাঙ্কিটা যদি থাকে আর উপরে যদি বাথরুম থাকে, তাহলে সেটা যদি পাইপলাইন দিয়ে যুক্ত করা যায়, তাহলে নিচে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির থেকে জল কি উপরের যে বাথরুম সেটাতে যাবে? উত্তর হচ্ছে যাবে না। তার মানে কি হয়? যে জল সবসময় উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গায় প্রবাহিত হয়। তাহলে জলের প্রবাহটা কেন হয়? উচ্চতার পার্থক্যের কারণে।
উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় যায়, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় জল কেন যাচ্ছে? উচ্চতার পার্থক্য। তা পার্থক্যটা কি? উচ্চতার পার্থক্য, এটা হচ্ছে কারণ। আর ফলটা কি হচ্ছে? জলের প্রবাহ। তাহলে যেই জিনিসটা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা হচ্ছে জল। আর এই যাওয়ার কারণ কি? না উচ্চতার পার্থক্য। একই রকম ভাবে দুটো বস্তু, ধরো আমি এই একটা বস্তু নিলাম, এই একটা বস্তু নিলাম, এবার এদের মধ্যে উষ্ণতার পার্থক্য আছে। ধরে নাও এটার উষ্ণতা হচ্ছে 70°C আর এটার উষ্ণতা হচ্ছে ধরো 20°C। তাহলে উচ্চতর উষ্ণতা কার? 70°C। আর এটা হচ্ছে নিচু উষ্ণতা 20°C। তাহলে এটা কম উষ্ণতা আছে, এটা বেশি উষ্ণতা আছে। তাহলে এই বেশি উষ্ণতার বস্তুর থেকে কম উষ্ণতার বস্তুতে কি প্রবাহিত হবে? তাপ প্রবাহিত হবে। যেমন করে বেশি উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে, উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে জলের প্রবাহ নামে, সেরকম বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ নামে। তাহলে যেটা যেটা আদান প্রদান হয়, এ ছাড়বে এ নেবে, তাহলে যেটার আদান প্রদান হয়, একটা ছাড়ে একটা নেয়, সেটা হচ্ছে তাপ। আর যেই কারণে তাপের আদান প্রদান হয় সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। বোঝা গেল? তার মানে উচ্চতার পার্থক্যের কারণে জলের তোমার হচ্ছে প্রবাহ হয়, আর বস্তুর উষ্ণতার পার্থক্যের কারণে তাপের প্রবাহ হয়। এমনটা নয় কিন্তু, ধরো এরকম একটা বস্তু আছে, অনেক বড় বস্তু, এতে ধরো 10 ক্যালোরি তাপ আছে, আর একটা ছোট্ট বস্তু আছে তাতে হয়তো 5 ক্যালোরি তাপ আছে। তাহলে তাপ তো এটাতে বেশি, এটাতে কম। কিন্তু এমনটা নয় যে সবসময় তাপ বেশি থাকলেই যেটাতে বেশি তাপ আছে সেটার থেকে তাপ যেটাতে কম আছে তাতে যাবে, এরকমটা হয় না কিন্তু। যেমন উপরে যদি তুমি একটা বালতি রাখো আর নিচে যদি একটা জলের ট্যাঙ্কি রাখো, ট্যাঙ্কির মধ্যে জল বেশি আছে, বালতির মধ্যে জল কম আছে, কিন্তু জলের বালতিটা যেহেতু উপরে আছে তাই জলের বালতিতে কম জল থাকা সত্ত্বেও ওখান থেকেই জলটা কিন্তু ট্যাঙ্কিতে যাবে। একই রকম ভাবে এই বস্তুতে তাপ বেশি, এটাতে তাপ কম, এটা 5 ক্যালোরি, এটা 10 ক্যালোরি, তো তাতে কিছু যায় আসে না কোনটাতে তাপ বেশি কোনটাতে তাপ কম। এর উপর কিন্তু কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে এটা নির্ভর কোনোভাবেই করে না। বরং আমরা যদি বলি যে তাপ এটার কম কিন্তু এটার উষ্ণতা ধরো 70°C আর এটার উষ্ণতা 20°C, এটা হতে পারে, বস্তুটা বড় তাই তাপ বেশি কিন্তু উষ্ণতা কম। তাহলে এটাতে তাপ কম, এটাতে তাপ বেশি, সরি এটাতে তাপ কম, এটাতে তাপ বেশি। এটা তাপ কম হলে উষ্ণতা বেশি, এটা তাপ বেশি হলে উষ্ণতা কম। তাহলে উষ্ণতা যার বেশি সেখান থেকে তাপ, যার উষ্ণতা কম সেখান থেকে আসবে। তাহলে এখানে আসবে কি? আসবে হচ্ছে তাপ। আর কি কারণে আসছে? এই উষ্ণতার পার্থক্যের কারণে। এটার তুলনায় এটার উষ্ণতা 50° বেশি, এটা যদি 20 হয়, এটা যদি 70 হয়, তাহলে পার্থক্যটা কত? 50 বেশি আছে। যেহেতু এটার উষ্ণতা বেশি তাই বেশি উষ্ণতার বস্তু কম উষ্ণতার বস্তুকে তাপ দেবে। তাহলে প্রবাহ হবে কার? আদান প্রদান হবে কার? তাপ। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে উষ্ণতা। তাহলে এখান থেকে আমরা উষ্ণতা এবং তাপের একটা পার্থক্য যদি পরীক্ষায় আসতেই পারে সেটাও কিন্তু আমরা লিখে ফেলতে পারি, তাপ ও উষ্ণতার পার্থক্য। তাপ, তাপমাত্রা বা উষ্ণতা একই জিনিস কিন্তু, হ্যাঁ, উষ্ণতা। তাহলে তাপ কি? তাপ হলো এক প্রকার, তাপ হলো এক প্রকার শক্তি। আর উষ্ণতা কি? উষ্ণতা হলো বস্তুর এক বিশেষ তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা। 1 নম্বর পার্থক্য হলো, 3টা পার্থক্য মোটামুটি মনে রাখবে। 1 নম্বর পার্থক্য হলো, 2 নম্বর পার্থক্য, তাপ মাপা হয়
ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে, ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে। আর তাপমাত্রা মাপা হয়, তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। এবার 3 নম্বর পার্থক্য, এই তিনটাই মনে রাখবে তাহলেই হবে। 3 নম্বর পার্থক্য, তাপের এসআই পদ্ধতিতে একক, এসআই একক জুল, আর সিজিএস পদ্ধতিতে একক, সিজিএস একক হচ্ছে ক্যালোরি। আর উষ্ণতার এসআই পদ্ধতিতে একক কেলভিন, এবং সিজিএস পদ্ধতিতে একক ডিগ্রি সেলসিয়াস, এভাবে লিখবি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তিনটা পার্থক্য মনে রাখবে। তাহলে কি পার্থক্য কি? তাপ হলো এক প্রকার শক্তি, উষ্ণতা হলো বস্তুর এক বিশেষ তাপীয় অবস্থা। তাপমাত্রা মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে, তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে, তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার যন্ত্র দিয়ে। তাপের এসআই একক জুল, সিজিএস একক হচ্ছে ক্যালোরি। মনে রাখবে এগুলো কিন্তু পার্থক্যের আকারে না এসে 1 নম্বরের প্রশ্নও কিন্তু আসতে পারে। তো আমি পার্থক্যের আকারে দিয়ে দিলাম, যাতে পার্থক্য আসলে পার্থক্য তোমরা লিখতে পারো, আবার 1 নম্বরের প্রশ্ন যদি আসে সেটাও তোমরা লিখতে পারো। আর উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন এবং সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার চলো বুঝি থার্মোমিটার ব্যাপারটা কি। থার্মোমিটার কিছুই না, থার্মোমিটার হচ্ছে এরকম একটা কাচের একটা নল, যার নিচে একটু বাঁকা থাকে, এই জায়গাটা একটু চাপানো থাকে, যদিও ছবিতে সেটা দেখানো হয়নি। এইখানটায় থাকে পারদ, সাধারণত পারদ ব্যবহার করা হয়। আর এই কাচের নলের ভেতর দিয়ে একটা সরু ছিদ্র থাকে, এরকম সরু একটা ছিদ্র থাকে। এবার যখন এই পারদটা কোনো উষ্ণ বস্তুতে ধরা হয়, বা এই পারদ যখন উষ্ণতা তাপ পায়, পারদ তাপ পেলে কি হয়? তাপ পেলে পারদ প্রসারিত হয়। পারদ প্রসারিত হয়ে এইখানকার যে পারদটা, সেটা আস্তে 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 সুতার মতো সরু হয়ে উপর দিকে উঠতে থাকে। তোমরা থার্মোমিটারে দেখবে আছে, এটা উপর দিকে উঠতে থাকে, উঠে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। যেখানে গিয়ে দাঁড়ালো এই পারদটা, সেটাই হচ্ছে ওই বস্তুর উষ্ণতা। সেটা এখানে দাগ কাটা থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম দাগ কেটে 100 ঘর থাকে। তাহলে 0 থেকে শুরু করে 1 2 3 4 করতে 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 99, তারপরে 100 থাকে। আর তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, অর্থাৎ সেলসিয়াস স্কেলের একদম নিচের ঘর হচ্ছে 0, একদম উপরের ঘর হচ্ছে 100। আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের নিচের ঘর কিন্তু 0 নয়, ফারেনহাইট এর একদম নিচের ঘর হচ্ছে 32, আর উপরের ঘর হচ্ছে 212। তাহলে এবার বলো তো দেখি, যে এই ঘরটা হচ্ছে 32, এরকম এখানে মাঝখানে কতগুলো ঘর আছে না? এইভাবে এক ঘর হতে 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 এরকম করতে করতে এই 32 36 40 এরকম করতে করতে 212 অবধি গেল। তাহলে মাঝখানে আমার ঘর কত আছে? কতগুলো ঘর আছে? শুরু হয়েছে 32 থেকে, শেষ হয়েছে 212-তে। তাহলে মাঝখানে কতগুলো ঘর আছে? তাহলে আমরা কি করব? আমার 212 থেকে 32 বাদ দিব, তাহলে তো ঘর পাবো। তার মানে উপরে যেটা থাকে তার থেকে নিচে যেটা থাকে সেটা আমরা বাদ দিই, তাহলে মাঝখানে ঘর কত সেটা আমরা পেয়ে যাব, তাই তো? যেমন ধরো এটা 32 আর এটা 40, তাহলে মাঝখানে ঘর কতগুলো আছে? তাহলে আমি কি করবো? 40 থেকে 32 বাদ দিব, তাহলে 8 থাকে। দেখো 8টাই ঘর আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 কি করে পেলাম?
এই যেটা বেশি তার থেকে কমটা উপরের থেকে নিচেরটা বাদ দিব, বাদ দিলে মাঝখানে কতগুলো ঘর আছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এটার নিচে রয়েছে 0, উপরে রয়েছে 100, তাহলে মাঝখানে কতগুলো ঘর রয়েছে বলো দেখি? তাহলে 100টাই ঘর রয়েছে, কারণ 100 থেকে 0 বাদ দিলে তো 100ই হয়। কিন্তু এখানে কিন্তু 212টি ঘর নেই। কেন? এখানে 212 থেকে 32 বাদ দিলে যা থাকবে ততগুলো ঘর রয়েছে। তাহলে কতগুলো ঘর রয়েছে? 212 থেকে বাদ দাও 32, সবই হচ্ছে 180। তার মানে ফারেনহাইট স্কেলে 180টি সমান মাপের ঘর রয়েছে। এই যেগুলো হচ্ছে ঘর, 180টি ঘর। আর সেলসিয়াস স্কেলে 100টি সমান মাপের ঘর রয়েছে। তাহলে এইবার বলো তো, এই দুটো কিন্তু একই দৈর্ঘ্য, কিন্তু একই, মানে ফারেনহাইট স্কেলের যা দৈর্ঘ্য যা উচ্চতা, সেলসিয়াস স্কেলের একই উচ্চতা। এবার সেম উচ্চতাকে বা সেম দৈর্ঘ্যকে এখানে 100 ভাগে ভাগ করা হয়েছে, আর এখানে 180 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটা ঘর যে হলো 100 ভাগে ভাগ করার পর একটা ঘর, 180 ভাগে ভাগ করার পর একটা ঘর। তাহলে কোন ঘরটা বেশি চওড়া হবে, কোন ঘরটার মাঝখানে ব্যবধানটা বেশি হবে? এটা যেহেতু কম ভাগে ভাগ হয়েছে, ধরো সেম একটা, এই দুটোর দৈর্ঘ্য একই, এটাকে আমি ভাগ করলাম হচ্ছে 1 2 4 ভাগ, 1 2 3 4 ভাগে। আর এটাকে ভাগ করলাম আমি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ভাগে ভাগ করলাম। তাহলে একটা ভাগ কোনটার বড় হলো? যেটা কম ভাগে ভাগ হয়েছে সেটার একটা ঘর বড়, আর যেটা বেশি ভাগে ভাগ হয়েছে তার একটা ঘর হচ্ছে ছোট। তাহলে যেহেতু ফারেনহাইট স্কেল টোটালটা 180 ঘরে বিভক্ত হয়েছে, সুতরাং এর কিন্তু একটা ঘর ছোট। আর সেলসিয়াস স্কেল যেহেতু 0 থেকে 100 মানে 100 ঘরে বিভক্ত হয়েছে, সুতরাং এর একটা ঘরের কিন্তু যে ব্যবধান চওড়া সেটা কিন্তু বেশি হবে। এটা কিন্তু মাথায় রেখো, কেননা পরে প্রশ্ন করতে এটা কিন্তু লাগবে। তাহলে এই যে 0 যেটা ধরলাম, এটাকে আসলে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, আর এই 100কে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটাও তাই। তাহলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, মানে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, 212 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর তাহলে এটা ইউ তোমাদের বইয়ে দেয়া আছে, দেখবে এই উপরে যেটা সেটা ইউ আর নিচে যেটা এল। তাহলে ইউ মাইনাস এল, সেলসিয়াস স্কেলে ইউ মাইনাস এল কত আসছে? ইউ মাইনাস এল ইকুয়াল টু, তার মানে 100, ইউ হচ্ছে 100, এল হচ্ছে 0, 100 মাইনাস 0 সমান সমান 100। আর এটাতে ফারেনহাইট স্কেলে তোমার কত আসে? সেটা তোমার ইউ হচ্ছে 212 আর এল হচ্ছে 32, দুটো বিয়োগ করলে 180, এটা হচ্ছে 180, তাই তো? আচ্ছা, এই যে ইউ আর এল বিয়োগ করলে যেটা পেলাম, এর আবার একটা নতুন নাম আছে। এটাকে বলা হয় প্রাথমিক অন্তর। মনে রাখবে, এটা যদিও তোমাদের বইয়ে নেই, সিলেবাসে নেই, তবু আমি বলে দিই। তাহলে আমার সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তরের মান কত? 180। প্রাথমিক অন্তরটা কি করে পেলাম? ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিলে যেটা পাবো সেটা প্রাথমিক অন্তর। এটা তো তাই, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, তার থেকে নিম্ন স্থিরাঙ্ক 32, এই দুটো বাদ দিলে আমরা যেটা পেলাম সেটা প্রাথমিক অন্তর। তাহলে প্রাথমিক অন্তর কোনটাতে বড়, কোনটার মান বেশি? 180, এটা বড়। প্রাথমিক অন্তরের মান এটাতে বেশি, আর এটা হচ্ছে 100, ঠিক আছে? এবার তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে, তোমাদের বইয়ে যেভাবে দেখানো হয়েছে, যে এই যে এটাকে প্রথমে বরফ গলা জল বা বরফের মধ্যে রাখা হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় বরফ। তার মানে বরফে যখন রাখছে তখন আমার পারদটা এখানে যাচ্ছে। তাহলে এই যে টেম্পারেচারটা, বরফের টেম্পারেচার 0 হয়, উষ্ণতা 0 হয়, তাহলে এইটা হচ্ছে 0। আর এইটা ফারেনহাইট স্কেল যেটা, সেটাকেও বরফের মধ্যে রাখা হয়েছে, এবং তখন এটা দেখাচ্ছে 32। তাহলে সেলসিয়াস স্কেলে তার মানে বরফের উষ্ণতা, যেটা বরফ যখন জাস্ট গলে জল হয়, তার উষ্ণতা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, আর ফারেনহাইট স্কেলে কত? 32 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস। আর উপরেরটা কি করে দেখিয়েছে? এই থার্মোমিটারটা কি ফুটন্ত জলের মধ্যে রেখেছে। ফুটন্ত জলের উষ্ণতা, তাহলে সেলসিয়াস স্কেলে তখন এই পারদটা, যখনই ফুটন্ত জলের মধ্যে এই থার্মোমিটারকে রাখা হবে, তখন পারদটা বাড়তে 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 100 পর্যন্ত চলে যাবে।
এখানটায় চলে যাবে। আর যখন ফারেনহাইট স্কেলকে আমরা ফুটন্ত জলের মধ্যে রাখবো, তখন এই যে পারদটা 32 থেকে শুরু, 32 থেকে উপর দিকে উঠতে 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 212 অবধি যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফুটন্ত জলের উষ্ণতা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ওই ফুটন্ত জলের উষ্ণতাই ফারেনহাইট স্কেলে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর জাস্ট বরফ গলে জল হয়েছে, এই বরফ গলা জলের উষ্ণতা সেলসিয়াস স্কেলে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে ওই বরফ গলা জলের বা বরফের উষ্ণতা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ সেলসিয়াস স্কেলে আমরা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি উষ্ণতার যে কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করতে পারি, এই পাল্লার মধ্যে, এই রেঞ্জের মধ্যে যে কোনো উষ্ণতা পরিমাপ করতে পারি। একই রকম ভাবে ফারেনহাইট স্কেল দিয়ে আমরা 32 ডিগ্রি থেকে শুরু করে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যে কোনো উষ্ণতাকে আমরা পরিমাপ করতে পারি। তো এবারে আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে, এবং এই সম্পর্কটি থেকে আমাদের কিন্তু প্রচুর অঙ্কও করতে হবে যেগুলো পরীক্ষাতে আসে। কাজেই এই ব্যাপারটা ভালো মতো বুঝবে। ধরা হলো যে বিশেষ একটা উষ্ণতা, একটি বিশেষ উষ্ণতা সেলসিয়াস স্কেলে পার্ট দেখাচ্ছে সি, আর ফারেনহাইট স্কেলে পার্ট দেখাচ্ছে এফ। তোমাদের বইয়ে যেমনটা আছে আমি তেমনটাই বলছি, আমি জাস্ট ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বইয়ে যেটা আছে সেটাই মুখস্থ করবে বা সেটাই হচ্ছে বুঝে লেখার চেষ্টা করবে। তাহলে কোনো বিশেষ উষ্ণতা পার্ট ধরে নেই সেলসিয়াস স্কেলে সি দেখাচ্ছে, ফারেনহাইট স্কেলে এফ দেখাচ্ছে। তার মানে এখানে পারদ এতটা উঠছে, এখানে পারদ এতটা উঠছে। তাহলে এই যে ব্যবধানটা 0 থেকে সি পর্যন্ত যে ব্যবধান বা দূরত্ব, সেটা হচ্ছে 32 থেকে এফ পর্যন্ত যে ব্যবধান তার সমান। আর এই যে 0 থেকে সি মানে এর আগেই বুঝিয়েছি আমরা কি করব, উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ দিব, তাহলে এখানে কয় ঘর আছে সেটা বের করবো। তাহলে এখানে কত ঘর আছে, সি মাইনাস 0, এই যে সি মাইনাস 0 ইকুয়াল টু সি ঘর আছে। আর এখানে কত ঘর আছে, এখানে হচ্ছে এটা এফ আর এটা 32, তাহলে উপরে হচ্ছে এফ, নিচে 32, তাহলে এখানে কত ঘর আছে কি করে বের করব না, উপরেরটার থেকে নিচেরটা বাদ দিব, তাহলে আমরা কি করব এফ মাইনাস 32 করব। তাহলে এখানে কতটা ব্যবধান, কতগুলো ঘর আছে, এফ মাইনাস 32 আছে, বোঝা গেল। তার মানে সেলসিয়াস স্কেলের সি মাইনাস 0 যতটা, ফারেনহাইট স্কেলের এফ মাইনাস 32ও ততটা। এটা প্রথমে আমরা বুঝে নিলাম। এবার দেখো সেলসিয়াস স্কেলের মধ্যে টোটাল ভাগ আছে 100টা, আর ফারেনহাইট স্কেলের মধ্যে টোটাল ভাগ কত আমরা বের করে নিয়েছি, 180টা ভাগ আছে। কারণ আমরা 200 কখনোই বলবে না 212 ভাগ, এখানে বলা যাবে না, কারণ উপরেরটার থেকে নিচেরটা বাদ দিলে যে ব্যবধানটা সেটাই হচ্ছে মাঝখানের ভাগ। তাহলে এখানে কত আছে, 212 থেকে 32 বাদ দিলে 180 ভাগ। তার মানে এটার 180 এটার 100 সমান, মানে সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। তাহলে আমরা কি লিখবো, সেলসিয়াস স্কেলের 100 ঘর, আমি সংক্ষেপে লিখছি, সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের কত, ফারেনহাইট স্কেলের 180 ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের 180 বাই 100 ঘর হবে, ঐকিক নিয়ম তোমরা জানো। তাহলে সেলসিয়াস স্কেলে আমার কত আছে, সি ঘর আছে, তাহলে সেলসিয়াস স্কেলের সি ঘর সমান সমান, সি ঘর সমান সমান ফারেনহাইট স্কেলে যেটা ছিল সেটা লিখবো 180 বাই 100, এবার সিটা বেশি হবে তাই সিটা উপরে গুণ হয়ে যাবে 180, তার মানে লিখতে পারি 180 সি বাই 100 ঘর, এত ঘর। তাহলে এই যে মানে সেলসিয়াস স্কেলে যতটা আছে, সি ঘর যতটা, 0 থেকে সি ঘর পর্যন্ত যতটা, ফারেনহাইট স্কেলে সেটা এফ মাইনাস 32 ঘরের সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 180 সি বাই 100 সমান সমান এটা,
F মাইনাস 32। এবার দেখো এই 0 আর এই 0 কাটা, এবার 9 দুগুণ 18, 5 দুগুণ 10, তাহলে এখান থেকে কি থাকলো, এবার ফেস করে লেখো, তাহলে থাকলো হচ্ছে 9c বাই 5 ইকুয়াল টু F মাইনাস 32। এবার 9টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা এখানে যাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে 9টা এখানে উপরে আছে, সমান চিহ্ন পার হয়ে যখন 9টা ডান পাশে চলে যাবে তখন 9টা এর নিচে চলে আসবে, এটা মনে রাখবে। তাহলে 9 চলে গেলে থাকবে c বাই 5 ইকুয়াল টু, ডান পাশে ছিল F মাইনাস 32 আর এখানে 9 ছিল, সেই 9টা নিচে চলে আসলো, কারণ ডান পাশে গুণ থাকলে, বাম পাশে গুণ থাকলে সমান চিহ্ন ডান পাশে যাবে, তখন ভাগ হবে, আর ভাগ হলে সেটা নিচে হয়। এটা একটা সম্পর্ক, এভাবে তোমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটাকে বোঝাতে পারো। আর যদি বইয়ে অনেক সময় থাকে যে সি ইকুয়াল টু চাই, যে সি ইকুয়াল টু কত, তাহলে সি ইকুয়াল টু যদি করো, তাহলে সি ইকুয়াল টু 5টা এদিকে নিচে আছে, তাহলে এদিকে উপরে চলে যাবে, মানে নিচে থাকা মানে ভাগ, আর উপরে যাওয়া মানে গুণ, তাহলে এই 5 এখানে চলে যাবে, তাহলে 5 ইন্টু F মাইনাস 32, আর 9 তো নিচে ছিলই, বাই 9। তো এবারে দেখো বোর্ডে দেখানো হয়েছে যে একটা বড় পাত্র আছে, তাতে কিছুটা জল রয়েছে, এখানে ছোট একটা পাত্র আছে, তাতে কিছুটা জল রয়েছে। বড় পাত্রের জলের উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস আর ছোট পাত্রের জলের উষ্ণতা 97 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিঃসন্দেহে এটা অনেক বেশি গরম, এটার উষ্ণতা অনেক বেশি, আর এটা অনেকটাই ঠান্ডা এটার তুলনায়। এইবার কি করা হলো না, এটার জলও এই পাত্রের মধ্যে রাখা হলো, এইটার জলও এই পাত্রের মধ্যে ঢালা হলো, দুটো পাত্রের জল নতুন আর একটা পাত্রের মধ্যে ঢালা হলো। এইবার এই নতুন পাত্রের যে জল, তার উষ্ণতা কি 15 ডিগ্রি সেলসিয়াস হবে, না তার চেয়ে কম হবে, না তার চেয়ে বেশি হবে? এই নতুন পাত্রের জলের উষ্ণতা কি 97 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে, না 97 ডিগ্রি সেলসিয়াস হবে, না তার চেয়ে কম হবে? একটু ভেবে বলো কি হবে। তো আমার তো মনে হচ্ছে যে যখন 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল 97 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের সংস্পর্শে আসবে, তখন আমি বলেছিলাম যে উষ্ণতার পার্থক্য যদি থাকে, তাহলে তাপের প্রবাহ বেশি উষ্ণতার থেকে কম উষ্ণতার বস্তুতে যাবে। তাহলে এখানে উষ্ণতার পার্থক্য রয়েছে, তাহলে বেশি উষ্ণতার বস্তুর থেকে তাপ, কম উষ্ণতার বস্তু মানে বেশি উষ্ণতার জল থেকে তাপ, কম উষ্ণতার জলের ভিতরে তাপ চলে আসবে। যখনই এখান থেকে এখানে তাপ আসবে, দুটো যখন মিশে যাবে, তখন এটার উষ্ণতা কমবে, আর এটার ভিতরে তাপ আসলো, তাহলে এটার উষ্ণতা বাড়বে, কারণ তাপ গ্রহণ করলে উষ্ণতা বাড়ে, আর তাপ ছেড়ে দিলে উষ্ণতা কমে। তাহলে এ কি করলো, যেহেতু এর উষ্ণতা বেশি, এর উষ্ণতা কম, উষ্ণতার পার্থক্যের কারণে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে তাপ আসবে, তাহলে তাপ ছেড়ে দিল মানে উষ্ণতা কমে গেল, আর এ তাপ পেল মানে এর উষ্ণতা বেড়ে গেল। তাহলে এই যে মিক্সচার জলটা, দুটো জল যখন মিক্সড হয়ে গেল, তখন সেই মিশ্র জলের উষ্ণতা নিশ্চয়ই, এটার উষ্ণতা বেড়ে গেছে, তাপ পেয়ে গেছে, এখান থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হবে, আর 97 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার চেয়ে কম হবে। তাহলে এর উষ্ণতা কত হতে পারে? উষ্ণতা হবে 15 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি, গ্রেটার দেন 15 ডিগ্রি সেলসিয়াস, লেস দেন 97 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে কি হলো, এই জলটা কিছু একটা হারালো, আর এই জলটা কিছু একটা পেলো। এই জলটা কিছু হারানোর ফলে এর উষ্ণতা কমে গেছে, আর এই কিছু পাওয়ার ফলে এর উষ্ণতা বেড়ে গেছে। তাহলে যা এই বস্তুটা যা হারালো আর এই বস্তুটা যা পেলো, সেটা আসলে একই বস্তু, আর সেই বস্তুটার নাম হচ্ছে তাপ। তাহলে আমরা তাপ কি অন্যভাবে ডিফাইন করতে পারি। এর আগে তাপ কি আমি বলেছিলাম, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয়ে ওঠে, আর বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়ে যায়। আবার তাপকে এভাবেও বলা যেতে পারে যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে রাখলে ওই বস্তু দুটি যা বাড়তি পায় অথবা যা হারায়। তাহলে বাড়তি কে পেল? যার উষ্ণতা কম সে বাড়তি পেল, আর যার উষ্ণতা বেশি সে যা হারালো সেটাও হচ্ছে তাপ। এইভাবেও কিন্তু তাপকে আমরা
সংজ্ঞায়িত করতে পারি বা তাপের সংজ্ঞা দিতে পারি। ঠিক আছে, তো এবারে দেখো যে কোনো বস্তু বাইরের থেকে কতটা তাপ গ্রহণ করবে বা বস্তুটি বাইরে কতটা তাপ ছেড়ে দেবে বা বর্জন করবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে সেই জন্য দেখো তিনটা আলাদা আলাদা চিত্র নেওয়া হয়েছে, তিনটা আলাদা আলাদা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যে ধরো দুটি সমান মাপের পাত্র আছে, দুটি পাত্রতেই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল আছে, ঘরের তাপমাত্রায় দুটোতেই জল আছে। এবার নিচে বার্নার দিয়ে বা উনুন দিয়ে আমরা কি করলাম, তাপ দিলাম, তাপ দিলে উষ্ণতা বাড়বে। প্রথমটার উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করা হলো, আর পরে যেটা আছে তার উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি করা হলো। তাহলে ছিল 25 হলো 50, তাহলে বাড়লো কতটুকু, 50 বিয়োগ 25 সমান সমান 25 ডিগ্রি সেলসিয়াস। ছিল 25 হলো 75, তাহলে বাড়লো কতটা, 75 বিয়োগ 25 সমান সমান 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তার মানে এটার উষ্ণতা বেশি বেড়েছে, এটার বেড়েছে 50 ডিগ্রি সেলসিয়াস আর এটার উষ্ণতা বেড়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা কেন বাড়ছে, উষ্ণতা বাড়ার কারণটা কি না, তাপ যত বেশি যাবে উষ্ণতা তত বেশি হবে। তার মানে যেটার উষ্ণতা বেশি বেড়েছে সেখানে তাপও বেশি গেছে, আর যেটার উষ্ণতা কম বেড়েছে সেখানে তাপও কম গেছে। যদি দুটোতে একই পরিমাণে জল থাকে, অর্থাৎ ভর একই থাকবে, ধরো এটাতে 1 কেজি জল আছে, এটাতেও 1 কেজি জল আছে, সেটা যদি হয় বা এটাতে 50 গ্রাম জল আছে, এটাতে 50 গ্রাম জল আছে, জল একই পরিমাণ থাকলো, কিন্তু যেটার এবং দুটোর উষ্ণতা প্রথমে একই ছিল 25 ডিগ্রি 25 ডিগ্রি, জল একই পরিমাণ আছে, ভর একই, জলের ভর একই। এইবার এটার উষ্ণতা আমি 25 থেকে 50 করলাম, এটার উষ্ণতা 25 থেকে 75 করলাম, এটার উষ্ণতা বললো 25 ডিগ্রি, এটা বললো 50 ডিগ্রি। তাহলে 50 যেটা বেড়েছে সেটাতে তাপ বেশি এর ভেতরে গেছে, সেই জন্য এই কি হচ্ছে, উষ্ণতাও বেড়ে গেছে। তাহলে কোন বস্তু কতটা তাপ বাইরে থেকে গ্রহণ করবে বা কতটা তাপ বাইরে বর্জন করবে তা নির্ভর করবে কিসের উপরে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে বা উষ্ণতা পরিবর্তনের উপরে। তাহলে প্রথম যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কার উপর নির্ভর করবে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, অথবা বলতে পারো উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার, এটা স্ল্যাশ দিলাম, উষ্ণতার পরিবর্তন এর উপর নির্ভর করবে। উষ্ণতার পরিবর্তন যত বেশি হবে তোমার গৃহীত বা বর্জিত তাপ, বাইরে কতটা তাপ ছাড়বে বা গ্রহণ করবে তার পরিমাণ তত বাড়বে। তার মানে বাইরে কতটা তাপ ছাড়বে বা বাইরে থেকে কতটা তাপ কোন বস্তু নেবে তার সাথে উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক সরল অনুপাতে থাকে, সরল সম্পর্ক। এরা সরল সম্পর্ক মানে একটা বাড়লে আর একটা বাড়ে। ধরো এর উষ্ণতা আমার কত 25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, এর উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, তার মানে এর দ্বিগুণ উষ্ণতা এখানে বেড়েছে, আর দুটোতে একই পরিমাণে জল আছে। তাহলে উষ্ণতা যদি দ্বিগুণ হয় তাহলে তাপও এখানে দ্বিগুণ তাপ বাইরের থেকে নিয়েছে। তাহলে উষ্ণতা যদি দ্বিগুণ বাড়ে তাহলে তাপও দ্বিগুণ পরিমাণে গ্রহণ করে, বাইরের থেকে গ্রহণ করবে। আর উষ্ণতা যদি দ্বিগুণ কমে তাহলে কি হবে, তাপও দ্বিগুণ পরিমাণে বাইরে ছেড়ে দেবে। অর্থাৎ যখন উষ্ণতা বাড়বে তখন তাপ গ্রহণ করবে বাইরের থেকে, আর যখন উষ্ণতা কমবে তখন নিজে কি করবে, নিজের ভেতর থেকে তাপ বাইরে পরিবেশে ছেড়ে দেবে, তখন উষ্ণতা কমে যাবে। এবার উষ্ণতা কমুক আর বাড়ুক সেটা কতটা বাড়লো বা কতটা কমলো তার উপর নির্ভর করবে যে কতটা তাপ গ্রহণ করবে বা কতটা তাপ বর্জন করবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার দেখো, 2 নাম্বার সিচুয়েশন। এবার দেখো দুটো পাত্র নেওয়া হয়েছে, এটার মধ্যে 1 গ্লাস জল নেওয়া হয়েছে যার উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, আর এই পাত্রের মধ্যে এরকম ওই গ্লাসেরই 20 গ্লাস জল ঢালা হয়েছে যার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে জলের পরিমাণ বেশি, এখানে জলের পরিমাণ কম,
অর্থাৎ এই জলের ভর বেশি, এই জলের ভর কম, তাই তো? এইবার কি করা হলো, এই জলটাকে 25°C থেকে 50°C করা হলো, এটাও 25°C থেকে 50°C করা হলো। তাহলে দুটোর কিন্তু উষ্ণতা বৃদ্ধি একই, এটাতেও 25°C বাড়লো, এটাতেও 25°C উষ্ণতাই বাড়লো, কিন্তু ভর এটার বেশি, এটার ভর কম। তাহলে এবার বলো তো কোনটাতে তাপ বেশি লেগেছে, কোনটাতে তাপ বেশি দিতে হয়েছে? যেহেতু এখানে জল বেশি, তাহলে এখানে তাপও বেশি লাগবে, আর এখানে যেহেতু জলের ভর কম বা জল কম, তাহলে এখানে তাপও কম লাগবে। তাহলে কি হলো যে আমাদের 1 নাম্বার হচ্ছে কোন বস্তু বাইরে কতটা তাপ বর্জন করবে বা বাইরের থেকে কতটা তাপ নেবে তা নির্ভর করে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে বা উষ্ণতার পরিবর্তন। তার 2 নাম্বার নির্ভর করছে হচ্ছে বস্তুর ভরের উপর, বস্তুর ভর এর উপর নির্ভর করবে, ভর। এবার 3 নাম্বার দেখো, আমার দুটো সমান পাত্র, দুটোতেই ভর্তি ভর্তি করে, একটাতে জল আছে একটা দুধ আছে, তার মানে এখানে ভর একই, পরিমাণ দুটো একই আছে, এবং প্রথমটা 25°C, পরেরটা 25°C উষ্ণতায় আসে, ঘরের উষ্ণতায় আসে। এবার আমি এটাতে তাপ দিলাম, এটাতেও তাপ দিলাম, এটাতে যতটা তাপ দিলাম আমি এটাতেও ততটা তাপ দিলাম। ধরো এটাতে আমি 20 ক্যালোরি তাপ দিলাম, এটাতেও আমি 20 ক্যালোরি তাপ দিলাম, দুটোতেই সমান তাপ দিলাম। কিন্তু যেহেতু দুটো বস্তু আলাদা, মানে উপাদান আলাদা, জল আর এটা হলো দুধ, তার মানে উপাদান আলাদা, সেই কারণে দেখা যাবে সমান তাপ দেওয়া সত্ত্বেও দুটোর ভরও একই, এটা হওয়া সত্ত্বেও দুটোর তাপমাত্রা কিন্তু সমান বাড়বে না, বা দুটোর উষ্ণতা কিন্তু সমান বাড়বে না। এটা কিন্তু তোমরা প্রশ্ন পাবে, যে কোনো কোশ্চেন ব্যাংকে কিন্তু প্রশ্নটা পাবে যে একটা পাত্রে, দুটো পাত্রে, একটা পাত্রে যতটা দুধ নেওয়া হলো, অপর পাত্রে ততটাই জল নেওয়া হলো, জল এবং দুধের উষ্ণতা সমান। এইবার সমপরিমাণ তাপ দুধে দেওয়া হলো এবং জলে দেওয়া হলো, তাহলে দুটোর উষ্ণতা কি একই পরিমাণ বাড়বে? উত্তর হচ্ছে না। তাহলে কার বেশি বাড়বে? দুধের উষ্ণতা বেশি বাড়বে, জলের উষ্ণতা কম বাড়বে। জলের উষ্ণতা ধরে নাও 53°C যদি হয়, তাহলে দুধের উষ্ণতা 55°C হবে, দুটোর উষ্ণতা কিন্তু এক হবে না। তাহলে বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ, মানে কোনো বস্তু বাইরে কতটা তাপ ছাড়বে বা বাইরে থেকে কতটা তাপ গ্রহণ করবে, সেটা নির্ভর করবে বস্তুর উপাদানের উপর, বস্তুর উপাদান। তাহলে তিনটি বিষয়ের উপরে কোন বস্তু বাইরে কতটা তাপ ছাড়বে বা বাইরে থেকে কতটা তাপ গ্রহণ করবে তা নির্ভর করে। 1 নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস বা উষ্ণতার পরিবর্তন, 2 নম্বর হচ্ছে বস্তুর ভর, 3 নম্বর হচ্ছে বস্তুর উপাদান। ঠিক আছে? তো আমরা তাপকে আবার দুরকম ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বোধগম্য তাপ আর একটা হচ্ছে লীন তাপ। তো বোধগম্য তাপ কোনটা, লীন তাপ কোনটা, আমরা একটু বুঝি। ধরো একটা পাত্র রয়েছে, সেই পাত্রে কিছুটা জল রয়েছে, কিছু জল রয়েছে, জলের উষ্ণতা ধরো 25°C, ঘরের তাপমাত্রা। এবার আমি একটা বার্নার দিয়ে এর পেছনে কি করলাম, এর নিচে আমি হিট দিলাম, মানে আগুন দিয়ে উত্তপ্ত করলাম। তাহলে কি হবে, তাপ যাচ্ছে জলে, তাহলে জলের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকবে। তাহলে তাপ যত যাবে, তাহলে দেখো প্রথমেই বলা হয়েছিল তাপ হচ্ছে এক প্রকার শক্তি, অর্থাৎ তাপ যখন জলের ভেতরে যাবে বা কোনো বস্তুর, জল হোক বা অন্য যাই কিছু হোক না, তার ভেতরে যাবে, তখন তাপ কোনো না কোনো কাজ করবে, যেহেতু শক্তি সুতরাং ও কোনো কাজ করবে। তো তাপ যখনই যাচ্ছে জলের ভেতর, তখন কি কাজ করছে না, উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। 25 থেকে 26, 26 থেকে 27, 27 থেকে 28, 29, 30, এইভাবে একের পর এক যত তাপ যাচ্ছে তত এই জলের উষ্ণতা ক্রমশ বাড়ছে। বাড়তে 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 ধরো কোন একটা সময় এই জলের উষ্ণতা 99°C হয়ে গেল, 10 মিনিট বা 15 মিনিট পরে তোমার এখানে থার্মোমিটার দেয়া আছে আর তুমি তাপ দিয়ে যাচ্ছ। তার কিছুক্ষণ পরে দেখলে না, জলের উষ্ণতা এবার 100°C হয়ে গেছে। তাহলে 25° থেকে 100° পর্যন্ত হলো। এর ভেতরে থার্মোমিটার দেয়া আছে, থার্মোমিটারে তোমার হচ্ছে পারদ ক্রমশ উপর দিকে উঠছে, 25, 26, 27, 28, 30, 50, তারপর হচ্ছে 90, 95, সেই করে 100 পর্যন্ত তোমার পারদ উপর দিকে উঠে গেছে, মানে টেম্পারেচার বেড়ে গেছে।
তারপরেও তুমি তাপ দিলে, এইবার দেখবে যে থার্মোমিটারের উষ্ণতা কিন্তু আর বাড়ছে না, ও 100 ডিগ্রিতেই আছে। তাহলে প্রশ্ন হলো, তাপ তো হচ্ছে এক প্রকার শক্তি, তাহলে এটা এবার হচ্ছে উষ্ণতা বাড়ানোর কাজ করছে না, শক্তি মানে কাজ করবে। তাহলে এবার ও কি কাজ করছে? এইবার দেখা যাচ্ছে যে জল ফুটে বাষ্প হচ্ছে। তো জল ফুটে বাষ্প হওয়া মানে এই তরল যেটা ছিল সেটা বাষ্পে পরিণত হলো। তাহলে তরল হচ্ছে বস্তুর একটা অবস্থা, আর বাষ্প হচ্ছে আর একটা অবস্থা। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা হলো। তাহলে এই যে জলের অবস্থার পরিবর্তন, অর্থাৎ জল হচ্ছে তরল আর জলীয় বাষ্প হচ্ছে গ্যাস, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন করার জন্য এই তাপ কিন্তু দরকার হলো। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যাবার পরে এই জলের যে উষ্ণতা সেটা আর চেঞ্জ হবে না। অর্থাৎ বিশুদ্ধ জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেশি হতে পারে না। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেশি হলেই কি হবে? তখন আর এর উষ্ণতা বাড়তে থাকবে না, বরং তখন কি হবে? তাপ অন্য কাজ করবে। তাপ তখন এর অবস্থার পরিবর্তন করবে, উষ্ণতা পরিবর্তন না করে এর অবস্থার পরিবর্তন করবে, মানে জল থেকে জলীয় বাষ্পে পরিণত করবে। এই যে যেই তাপ উষ্ণতার পরিবর্তন করছে না, মানে জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসই আছে, ফিক্সড হয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে জল এবার জলীয় বাষ্প হচ্ছে। তাহলে এটাও তো একটা কাজ। এই কাজটা যে তাপ করে তাকে বলা হয় লীন তাপ বা লেটেন্ট হিট। লেটেন্ট মানে লুকানো। লুকানো কেন? ওকে থার্মোমিটার দিয়ে ধরা যায় না, থার্মোমিটারে তো তোমার 100ই দেখাচ্ছে, থার্মোমিটারে তো বাড়ছে না, তাহলে ও লুকিয়ে থাকে, লেটেন্ট হিট বা লীন তাপ। আর এই যে যেই উষ্ণতা থার্মোমিটারে ধরা পড়ে, মানে 25 থেকে কত হলো 100 হলো, এই যে বৃদ্ধিটা, এইটাকে বলা হয় বোধগম্য তাপ। ঠিক আছে? তাহলে দুই রকম তাপ আমরা বললাম। তাহলে লীন তাপ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, যে লীন তাপ হচ্ছে এমন তাপ যা বস্তুর উষ্ণতার বৃদ্ধি না করে বা উষ্ণতার পরিবর্তন না করে, বৃদ্ধি বলবো না, লীন তাপ হচ্ছে এমন তাপ যা বস্তুর উষ্ণতার পরিবর্তন করে না, কিন্তু অবস্থার পরিবর্তন করে। অর্থাৎ উষ্ণতাটাকে ফিক্স রেখে স্থির করে দিয়ে কি করে? তখন অবস্থার পরিবর্তন করায়। এই অবস্থার পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন হয় তাকেই বলা হয় লীন তাপ। আমরা একটু উদাহরণ নিই। ধরো আমি এখানে 1 গ্রাম বরফ নিলাম। বরফ এর উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এইবার এই বরফকে কি করলাম? আমরা হিট দিলাম। হিট দিলে এবার কি হলো? কতটা হিট দিলাম না? 80 ক্যালোরি হিট বা তাপ দিলাম। এবার এখানে তখন কি করবে? এই যে 1 গ্রাম যে বরফ ছিল সে 1 গ্রাম জলে পরিণত হবে, জল, এবং এই জলের উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াসই হবে। তাহলে কি হলো? আমরা 1 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ নিলাম, যার মধ্যে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করলাম। এবার কি হলো? এইবার তাপটা গিয়ে কি করলো? ওই বরফকে কিসে? জলে পরিণত করলো। জলের উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, এই যে 80 ক্যালোরি তাপ, এ কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন করেনি, উষ্ণতা একই রয়েছে, 0 ডিগ্রি। কিসের পরিবর্তন করলো? বরফ ছিল হচ্ছে কঠিন, হয়ে গেল তরল, জলে পরিণত হলো, তাহলে অবস্থার পরিবর্তন করলো। তাহলে এইবার আমরা লীন তাপ কাকে বলে তার সংজ্ঞা দেবার চেষ্টা করি। তাহলে আমরা 1 গ্রাম নিয়েছি, তাহলে 1 গ্রাম মানে একক ভর। তাহলে একক ভরে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যতটা তাপ বাইরে থেকে গ্রহণ করে অথবা যতটা তাপ বাইরে বর্জন করে বা ছেড়ে দেয়, তাকেই বলা হয় ওই বস্তুর অবস্থার পরিবর্তনের লীন তাপ, বা ওই তাপকে বলা হচ্ছে শুধু লীন তাপ। তাহলে লীন তাপ কাকে বলে? আবার বলছি, যে একক ভরের কোন বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটেনি, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ বাইরে ছেড়ে দেয় অথবা বাইরে থেকে গ্রহণ করে, সেই তাপকে বলা হয় অবস্থা পরিবর্তনের লীন তাপ বা লীন তাপ। এ তো দেখলে যে গ্রহণ করলো 80 ক্যালোরি তাপ এখানে দেওয়া হলো। এবার উল্টোটা ভাবো, এবার এই জল থেকে যদি আমি 80 ক্যালোরি তাপ পরিবেশে বের করে দিই, তাহলে 80 ক্যালোরি তাপ বরফের ভিতর গেছিল বলে সে জল হয়েছিল।
তাহলে এবার 80 ক্যালোরি আমি বাদ দিয়ে দিলাম, তাহলে জলটা আবার কি হবে, বরফে পরিণত হবে। জলটা আবার কি হবে, বরফে পরিণত হবে, এবং বরফের উষ্ণতা কত হবে, 0°C উষ্ণতাই হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, তাপ বর্জন হচ্ছে। আর অর্থাৎ আমরা যখন বরফকে জলে পরিণত করছি, মানে কঠিনকে যখন তরলে পরিণত করছি, তখন তাপ দরকার হচ্ছে। আর যখন তরলকে কঠিন করছি, তখন তাপ কি হচ্ছে, বর্জন হচ্ছে। তো তরল থেকে যখন কঠিন হবে, তখন তাকে কঠিনী ভবন বলা হয়। আর তরল থেকে কঠিন থেকে যখন তরল হবে, তখন তাকে বলা হয় গলন। ঠিক আছে, বরফ কঠিন ছিল, জল হচ্ছে, তাহলে এটা হচ্ছে গলন, এটাকে বলা হয় গলন। আর এখানে জল থেকে বরফ হয়েছে, তাহলে তরল থেকে কঠিন হয়েছে, একে বলা হয় কঠিনী ভবন। কি বলা হয়, কঠিনী ভবন। তাহলে কঠিনী ভবনে কি হলো, তাপ ছেড়ে দিল, তাপ বর্জন করলো। আর গলনে কি হলো, তাপ দরকার হলো। এটা কিন্তু মনে রেখো, গলনে তাপ দরকার হয়েছে। আচ্ছা, এইবার আর একটা সিচুয়েশন কল্পনা করো। ধরো এখানে 1 গ্রাম জল নিলে, 1 গ্রাম জল, উষ্ণতা বাড়তে 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 ধরে নাও 100°C হয়ে গেছে। এইবার এতে তুমি আরো কি করলে, আরো এতে 537 ক্যালোরি তাপ দিলে। তাপ দেওয়াতে এটা কি হয়ে গেল, এটাও 1 গ্রামই হয়ে গেল, কিন্তু এটার জল থাকবে না, এটা হয়ে যাবে জলীয় বাষ্প বা স্টিম। জলীয় বাষ্প, জলীয় বাষ্প হয়ে যাবে, এবং এর উষ্ণতাও কিন্তু 100°C হবে, কিন্তু এটা হয়ে গেল জলীয় বাষ্প, এটা ছিল জল। তাহলে দেখো, মানে 100°C উষ্ণতার 1 গ্রাম জলে যদি আমরা আরো 537 ক্যালোরি তাপ যদি প্রয়োগ করি, তাহলে সেই জলটা কি হবে, সম্পূর্ণরূপে 100°C উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত হবে। আর এই যে 537 ক্যালোরি, একে বলা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। কেন বাষ্পীভবনের লীন তাপ কেন বলছে, কারণ জল থেকে বাষ্প হচ্ছে, এই জন্য এই 537 কে বলা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। আর এটা দেখো, 1 গ্রাম বরফকে, বিশুদ্ধ বরফকে যদি 80 ক্যালোরি তাপ দেই, তাহলে সেই তাপটা, সেই বরফটা গলে 1 গ্রাম 0°C উষ্ণতা জলে পরিণত হচ্ছে, তাই তো? সেই জন্য এই 80 ক্যালোরিকে বলা হচ্ছে বরফ গলনের লীন তাপ। তাহলে যদি বলা হয় বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, বলতে কি বুঝি, তাহলে তোমরা লিখবে যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এই এটা হচ্ছে পার বা প্রতি গ্রাম বলতে বোঝায় যে 1 গ্রাম 0°C উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 80 ক্যালোরি তাপ প্রদান করলে ওই বরফ সম্পূর্ণ রূপে গলে গিয়ে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে, এটা বুঝায়। বুঝতে পেরেছো? একই রকম ভাবে তোমাকে যদি বলে যে বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝায়, তখন তুমি বলবে যে 100°C উষ্ণতার 1 গ্রাম জলকে 537 ক্যালোরি তাপ দিলে, অবশ্যই বিশুদ্ধ জল, 100°C উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 537 ক্যালোরি তাপ দিলে ওই জল সম্পূর্ণরূপে 100°C উষ্ণতার 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত হবে। এইটাই বুঝাচ্ছে বরফ গলনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে এটাই বোঝায়। এখন যদি তোমাকে বলে যে তোমাকে এখানে 1 গ্রামে 537 ক্যালোরি, তা 10 গ্রাম জল দিল, 10 গ্রাম জল 100°C উষ্ণতা আছে, এবার 10 গ্রাম জলীয় বাষ্পে পরিণত করতে হয়েছে, তাহলে কত ক্যালোরি তাপ দরকার হয়েছে? তাহলে 1 গ্রামে যদি 537 ক্যালোরি তাপ লাগে, 10 গ্রামে তাহলে 10 দিয়ে গুণ হবে, 537 ইন্টু 10, এত ক্যালোরি তাপ লাগবে। একই রকম ভাবে এখানে যদি 5 গ্রাম বরফ নেওয়া হয়, 1 গ্রাম বরফ সম্পূর্ণ জলে পরিণত হতে আমার 80 ক্যালোরি তাপ লাগে, তাহলে 5 গ্রাম 5 8 40 মানে 400 ক্যালোরি তাপ লাগবে। এরকমটা কিন্তু প্রশ্ন ভবিষ্যতে হতে পারে। যখন আমি তোমাদের বলে রাখি যে আমি প্রথমে কনসেপ্ট দিচ্ছি, এরপরে তোমাদের রায়ান মার্টিন বা অন্যান্য কোশ্চেন ব্যাংকে যত প্রশ্ন থাকবে সমস্তটা আমি এক জায়গায় করে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দিব, ঠিক আছে? তখন এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এবারে একটা কথা মনে রাখবে যে আমাদের যখন ধরো বরফ থেকে
বরফ থেকে যখন জল হচ্ছে, এটা বরফ থেকে জল হচ্ছে, আবার জল থেকে কি হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে, বাষ্প। এই দুটো ক্ষেত্রেই এটাকে বলা হচ্ছে গলন, আর এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন, বাষ্পীভবন। এই গলন আর বাষ্পীভবন এই দুটো ক্ষেত্রে কিন্তু তাপ গৃহীত হবে, অর্থাৎ বরফ তাপ নিয়ে জল গলে জল হবে, আবার জলও তাপ নিয়ে জলীয় বাষ্প হবে। তাহলে গলন এবং বাষ্পীভবন দুটো ক্ষেত্রেই তাপ গৃহীত হয়। আর ধরো উল্টোটা, যে আমার জল বরফ হলো, তাহলে এটা কঠিনীভবন হলো। তাহলে জল বরফ হলে এটাকে বলবো কঠিনীভবন। তোমরা মনে রাখবে, কিন্তু আমি লিখলাম না, কঠিনীভবন মানে তরল থেকে কঠিন হচ্ছে, এই জন্য এটার নাম কঠিনীভবন। আর বাষ্প জল হচ্ছে, বাষ্প জমে গিয়ে ঘন হয়ে ঠান্ডা হয়ে জল হচ্ছে, তখন তাহলে জলীয় বাষ্প জল হচ্ছে, জলীয় বাষ্প উল্টোটা, হ্যাঁ, জলীয় বাষ্প জল হচ্ছে, এটাকে বলবো আমরা ঘনীভবন। তাহলে এই যে বাষ্পীভবনের উল্টো হচ্ছে ঘনীভবন, ঘনীভবন। আর গলনের উল্টো হচ্ছে গিয়ে কঠিনীভবন, কঠিনীভবন। এগুলো বললাম কেন, এইভাবে মনে রাখবে, প্রশ্ন থাকে। তাহলে কঠিনীভবন যখন হচ্ছে, তার মানে তোমাকে কি হচ্ছে, তোমার জল থেকে বরফ হচ্ছে। তা জল থেকে যখন বরফ হচ্ছে তখন তাপ বের করে নিতে হবে। তুমি জল থেকে যদি তাপ বের করে নাও তাহলে জল কি হবে, বরফ হবে। জলীয় বাষ্প থেকেও তাপ বের করে নিতে হবে, তাহলে জলীয় বাষ্প কি হবে, জল হবে। তাহলে ঘনীভবন এবং কঠিনীভবন উভয় ক্ষেত্রেই তাপ বের করে নেওয়া হচ্ছে, হ্যাঁ, তাপ বর্জন করা হচ্ছে। আর গলন এবং বাষ্পীভবন উভয় ক্ষেত্রে কি হচ্ছে, তাপ প্রয়োগ করা হচ্ছে বা তাপ গৃহীত হচ্ছে। এটা কিন্তু মনে রাখবে, কঠিনীভবন এবং ঘনীভবন এই ক্ষেত্রে তাপ বর্জন হয়, তাপ বেরিয়ে যায়। আর গলন আর বাষ্পীভবন এই দুটো ক্ষেত্রে কি হয়, তাপ গৃহীত হয়। এবং যেই তাপ বেরিয়ে যায়, যেই তাপ গৃহীত হয়, দুটোই কিন্তু এই সবই হচ্ছে লীন তাপ, অন্য কোনো তাপ নয়। এইবার লীন তাপ সম্পর্কিত কিছু ঘটনা আছে। যেমন তোমরা দেখে থাকবে যে গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখলে সেটা বেশি ঠান্ডা থাকে তুলনামূলকভাবে কাটছে যদি পিতলের কলসিতে বা কোনো ধাতব কলসিতে জল রাখা হয় তার তুলনায়। তাহলে কেন এটা হয়? তাহলে ধাতব কলসি মানে ধরো পিতলের কলসি, তার ভেতরে কোনো ছিদ্র ছিদ্র ফুটো কিছুই থাকে না, ফলে ওই কলসির জল কিন্তু চুয়ে চুয়ে বাইরে আসতে পারে না। আর অপরদিকে কি হয়, যে মাটির কলসি, যেটা মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র 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 ছিদ্র থাকে, আর সেই ছিদ্র পথে কি হয়, ওই জলটা চুয়ে চুয়ে বাইরে আসে, ওই কলসির বাইরে আসে। কলসির বাইরে আসলে কি হয়, সেটা জল থেকে জলীয় বাষ্প হয়। তাহলে যে জল থেকে জলীয় বাষ্প হলো, তার জন্য লীন তাপের প্রয়োজন আছে। তোমরা জানো অবস্থার পরিবর্তন হতে গেলে লীন তাপ দরকার হয়। আর সেই জল থেকে জলীয় বাষ্প হওয়ার জন্য যে লীন তাপ প্রয়োজন, সেই লীন তাপ কোথা থেকে গৃহীত হয়, ওই কলসির ভেতর থেকে বা কলসির থেকে গৃহীত হয়। সেই জন্য কলসির ভেতরের জল ঠান্ডা থাকে। আর ধাতব কলসির ভেতরে এই ধরনের কোনো ছিদ্র বা ফুটো থাকে না, কোনো জল বাইরে আসে না, কোনো জল জলীয় বাষ্প বাইরে এসে হয় না। সেই জন্য ওই ধাতব কলসি থেকে কোনো রকম লীন তাপ শোষিত হয় না। সেই জন্য তোমার ধাতব কলসির জল যেটা, সেটা গ্রীষ্মকালে গরম হয়। একই রকম ভাবে হাতে যদি স্পিরিট বা ইথার পড়ে, তোমাদের যেমন নেল পালিশ আছে, নেল পালিশের মধ্যে স্পিরিট আছে, যদি পড়ে দেখবে যে জায়গাটা ঠান্ডা লাগছে। এটার কারণ কি? স্পিরিট বা ইথার এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মানে এদের স্ফুটনাঙ্ক বা খুব কম হয়, মানে খুব কম তাপমাত্রায় এরা কি হয়, তোমার হচ্ছে তোমার তরল অবস্থা থেকে জলীয় বাষ্প হয়ে যায় বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় খুব কম তাপমাত্রায় খুব সহজেই হয়। যেই পদার্থগুলো খুব কম তাপমাত্রা সহজেই তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হতে পারে, তাদেরকে বলা হয় উদ্বায়ী পদার্থ। তাহলে স্পিরিট এবং ইথার এরা উদ্বায়ী পদার্থ। যখনই হাতের কোনো একটা জায়গায় পড়লো, সঙ্গে সঙ্গে কি হলো, ওটা অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে তরল থেকে জলীয় বাষ্প হচ্ছে। তাহলে তাপ দরকার, তরলের ভেতরে তাপ দিলে তো ওটা জলীয় বাষ্প হবে। এই তাপটা কোথা থেকে পাবে? আশেপাশের পরিবেশ থেকে যতটা নেয় তার চেয়ে বেশি নেয়, হাতে যেখানে পড়ছে সেখান থেকে তাপটাকেও নিয়ে নেয়।
নিয়ে ও তরল থেকে জলীয় বাষ্প হয়, ফলে যেই অংশে পড়লো সেখান থেকে তাপ নিয়ে নিল, সেই অংশে ঠান্ডা লাগে। এই জন্য হাতের উপর ইথার বা তোমার স্পিরিট পড়লে ঠান্ডা লাগে। আচ্ছা, এরপরে যদি বলা হয় যে ধরো আমরা জামা কাপড় পরে, মানে ভিজা জামা কাপড় পরে যদি দীর্ঘক্ষণ থাকি তাহলে আমাদের সর্দি লেগে যায় বা ঠান্ডা লেগে যায়। কেন? তো ভিজা জামা কাপড় মানে তার ভিতরে জল আছে, তো জলটা কি হয়, জলীয় বাষ্প হয়ে যায়, জলীয় বাষ্প হয়ে কাপড়গুলো শুকিয়ে যায়, আস্তে আস্তে সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে। তো তাহলে কি হয়, সেক্ষেত্রে আমাদের জলীয় বাষ্পটা, যেহেতু জল থেকে জলীয় বাষ্প হচ্ছে, লিন তাপ দরকার, সেই লিন তাপটা আমার দেহ থেকে গৃহীত হচ্ছে। তা দেহ থেকে যেহেতু তাপ নিয়ে নিচ্ছে, তাহলে দেহটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমাদের ঠান্ডা লাগে। এবার আর একটা জিনিস, যে তুমি এমনিতে ভিজা কাপড় পরে আসো, আস্তে আস্তে শুকাচ্ছে, ঠান্ডা লাগছে, এবার তুমি ওই অবস্থায় ফ্যানের নিচে চলন্ত ঘুরছে এমন ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালে, দেখবে আরো বেশি ঠান্ডা লাগছে। কেন আরো বেশি ঠান্ডা লাগছে? এই কারণে তোমার ঠান্ডা লাগবে যে তোমার যখন তুমি ফ্যানের নিচে গেলে, তখন ফ্যানের নিচে যখন ছিলে না, তখন যে হারে জল জলীয় বাষ্প হয়েছে ফ্যানের নিচে যাওয়াতে, তার চেয়ে অনেক দ্রুত হারে তোমার ওই যে ভিজা পোশাক তার থেকে জল জলীয় বাষ্প হচ্ছে। তাহলে যত বেশি দ্রুত জল জলীয় বাষ্প হচ্ছে, তত বেশি পরিমাণে লিন তাপের দরকার হচ্ছে, আর সেই লিন তাপ দেহ থেকে বেশি মাত্রায় কি হচ্ছে, গৃহীত হচ্ছে। তাহলে দেহ কি হচ্ছে, দেহ থেকে লিন তাপ যেহেতু গৃহীত হচ্ছে, দেহ ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের ঠান্ডা লাগছে। এই হচ্ছে লিন তাপ সম্পর্কিত কিছু ঘটনা। ঠিক আছে? তো জীবদেহের আকৃতি, জীবের প্রকৃতি এবং জীবের জীবনযাত্রার উপরেও কিন্তু উষ্ণতা বা তাপমাত্রার তারতম্যের একটা ব্যাপক প্রভাব রয়েছে। যেমন তোমরা দেখবে শীত প্রধান দেশে, অর্থাৎ ধরো পাহাড়ের উপরে, পাহাড়ে যদি কোনোদিন ঘুরতে যাও দেখতে পাবে যে পাহাড়ের উপরে সাধারণত ঠান্ডা হয়, তার মানে শীত প্রধান জায়গা সেটা। সেখানটায় যে জীবজন্তুগুলো, কুকুর গরু যারা হয়, তাদের দেহে লোম বেশি থাকে। কেন লোম বেশি থাকে? যাতে তাদের দেহ থেকে তাপটা বেরিয়ে যেতে না পারে। বাইরে তো ঠান্ডা, তাহলে দেহ থেকে তাপটা বেরিয়ে যাবে। যেমন আমরা শীতকালে গরম জামা কাপড় পরি, ওরকম ওরা লোমটা বেশি হয়। আবার যেমন শীত প্রধান দেশে কি হয়, পেঙ্গুইনরা খুব শীত হলে, ঠান্ডা হলে জড়াজড়ি করে একসঙ্গে থাকে। অনেক সময় তোমরা দেখবে শীতকালে যে কুকুর ছানা যারা আছে, তারাও কিন্তু একে অপরের সাথে খুব জড়াজড়ি করে থাকে, যাতে করে শরীর থেকে তাপ বেশি বেরোতে না পারে। এরকম দেখা যায়। ঠিক আছে? আবার দেখা যায় যে গ্রীষ্ম প্রধান দেশ যেগুলো, সেখানটায় কিন্তু যে সমস্ত জীবজন্তুরা থাকে, তাদের দেহে কি হয় না, লোমটা কম হয়। তারপরে তোমরা দেখতে পাবে যে বিশেষ করে গ্রীষ্মকালে কুকুর, তারা কিন্তু প্রচন্ড হাঁপায়, যখন হাঁপিয়ে যায় তখন জিভ বের করে দেয়, জিভ থেকে কি হয়, ঘাম ঝরতে থাকে বা লালা ঝরতে থাকে। এর মধ্য দিয়ে কি হয়, ওদের দেহটা ঠান্ডা হয়। এই সমস্ত বিভিন্ন আচরণ আমরা দেখতে পাই শুধুমাত্র উষ্ণতা বা তাপমাত্রা পরিবর্তনের কারণে। এবার দেখো, যদি তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে মানুষের দেহে শ্বাসক্রিয়ার হার, এটা কি হয়, বেড়ে যায়। ঘন 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 আমাদের শ্বাস নিতে হয়। আবার ঘাম বেরোনোর হারও বেড়ে যায় যদি উষ্ণতা বেড়ে যায়। যেমন গ্রীষ্মকালে তোমরা যদি একটু দৌড়ে আসো, তাহলে দেখবে যে শ্বাস ঘন ঘন হচ্ছে, দেহের ঘাম দ্রুত বেরিয়ে যাচ্ছে, তাহলে দুটোই বেড়ে যায়। আর কি হয়, রক্তনালীর ব্যাস যেটা, সেই ব্যাসটাও কিন্তু বেড়ে যায়। রক্তনালী, আমাদের দেহের ভিতরে যে রক্তনালীগুলো আছে, সেগুলো চওড়া হয়ে যায়, ব্যাস বেড়ে যায়, তাহলে এটাও বেড়ে যায়। খাদ্য গ্রহণের পরিমাণ কিন্তু কমে যায়। হ্যাঁ, আর কাজে কি দেখা যায়, একটা অনীহা। অনীহা মানে অনিচ্ছা, কাজ করতে ইচ্ছা করে না, এনার্জি পায় না, একটা অলসতা বা অনীহা, এটা কিন্তু যদি আমাদের উষ্ণতা দেহে বেড়ে যায় তাহলে এটা দেখা যায়। আবার উষ্ণতা বা তাপমাত্রা যদি কমে যায়, তাহলে দেখা যায় যে আমাদের শীতকালে তোমরা দেখবে যে ঠান্ডা জলে স্নান করে আসলে সকালবেলা দেহ কাঁপতে থাকে, ই করে কাঁপতে থাকে, তাহলে কাঁপুনি বাড়ে। আবার কি হয়, হঠাৎ করে ঠান্ডা লাগলে দেখবে দেহের যে লোমগুলো আছে, লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে কি হয়, লোম খাড়া হয়ে যায়। খাদ্য গ্রহণ, ঠান্ডাতেও কম আমরা খাই, আবার গরমেও খুব বেশি যদি গরম লাগে তাহলেও কিন্তু আমরা বেশি খেতে পারি না। যাই হোক, আর ঘর্মক্ষরণ যেটা, সেটা কিন্তু ঠান্ডা লাগলে, মানে আমাদের যদি দেহের উষ্ণতা বা তাপমাত্রা কমে যায়, তাহলে কি হয়, ঘর্মক্ষরণ বা দেহ থেকে ঘাম কম বেরোয়, তাই তো?
এই পরিবর্তনগুলো আমাদের দেহে কিন্তু আমরা দেখতে পারি। এছাড়াও কিছু কিছু উদ্ভিদ রয়েছে, যেমন বাবলা, আমরুল, শুষ্নি, রাধাচূড়া, এই সমস্ত উদ্ভিদ কি করে, দিনের বেলা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এরা কিন্তু এদের পাতা মেলে ধরে। আবার কিছু ফুল আছে, তারাও কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাদের পাপড়িগুলোকে মেলে ধরে। তাহলে উষ্ণতা এবং তাপমাত্রার উপরে এরকম তাপমাত্রা জীবজগৎ এবং উদ্ভিদ জগতের উপর এরকম কিছু প্রভাব ফেলে থাকে। তো আমরা এখানেই তাপের ক্লাসটা শেষ করছি। ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, কারণ খুব বিস্তারিত আলোচনা করা আমার মনে হয় দরকার ছিল, আর সেটাই করলাম বলে ক্লাসটা একটু দীর্ঘায়িত হলো। তোমরা ধৈর্য ধরে যদি দেখো তাহলে উপকৃত হবে আমার বিশ্বাস। এবং তোমাদের বলে রাখি যে এই ক্লাসটা শেষ হলো, এরপরে তাপ চ্যাপ্টার থেকে যত রকমের সম্ভাব্য প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সমস্ত প্রশ্ন আমি একসঙ্গে করে সেগুলো সমাধানও কিন্তু পরের ক্লাসে আমি দিয়ে দেব। ঠিক আছে, তোমরা এক এক করে দেখে নিতে পারবে। আর এই ভিডিওটা যদি ভালো মতো ফার্স্ট টু লাস্ট তোমরা দেখো এবং খাতায় যদি নোট ডাউন করে আর দুই একবার যদি পড়ে নাও, আর যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো যদি ঠিকঠাক মতো করো, তাহলে আশা করছি যে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই বা ছেড়ে আসতে হবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাস।